Hello engineers, आज আমরা একটি Microstrip Patch Antenna ডিজাইন করব CST STUDIO দিয়ে। প্রথমে আমরা অ্যান্টেনার কিছু ক্যালকুলেশন দেখব, তারপর সেই ক্যালকুলেশন অনুযায়ী অ্যান্টেনা ডিজাইন করব। অ্যান্টেনার পারফরম্যান্স ইমপ্রুভ করার চেষ্টা করব। তারপর অ্যান্টেনার ক্যারেক্টারিস্টিক্স দেখব এবং শেষ করব কিছু টিপস দিয়ে। ল্যাপটপের টাচপ্যাড দিয়ে CST-তে কাজ করা অনেকটাই ঝামেলা, তাই চেষ্টা করবেন কাজ শুরু করার আগে একটি মাউস জোগাড় করে নিতে। অনেকেরই মাউসের বাটনগুলোর নাম নিয়ে সমস্যা হয়ে থাকে, তাই নামগুলো একবার বলে দিচ্ছি। লেফট ক্লিক, রাইট ক্লিক, মিডল মাউস ক্লিক, স্ক্রল ডাউন, স্ক্রল আপ। চলুন কাজ শুরু করা যাক। আমরা ঢুকে পড়েছি আমাদের প্রিয় CST স্টুডিওতে। শুরুতেই জিজ্ঞেস করা হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও দেখব কিনা। এই মুহূর্তে আমাদের যেহেতু প্রয়োজন নেই, তাই আমরা নো করছি। আপনি খেয়াল করবেন আমার CST স্টুডিওটা স্টুডেন্ট এডিশন। এই স্টুডেন্ট এডিশনটা আপনি CSTর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফ্রিতে নামিয়ে নিতে পারবেন। অনেকেই দেখেছি ক্র্যাক ভার্সন ইউজ করে। স্টুডেন্টদের জন্য এই ভার্সনটা একদমই ফ্রি, যদিও এখানে ফিচার কিছু লিমিটেড, তবে অ্যান্টেনা ডিজাইনের জন্য যথেষ্ট ফিচার আছে এবং আপনাকে শুধু আপনার ছাত্রত্বের প্রমাণ দিতে হবে এটা ডাউনলোড করতে। এখানে দেখতে পাচ্ছেন আমি রিসেন্টলি যে কাজগুলো করেছিলাম সেগুলো জমা হয়ে আছে। আপনি যদি আগে কোনো কাজ করে থাকেন সেগুলো এখানে জমা হবে, আর যদি না করে থাকেন তাহলে এই জায়গাগুলো ফাঁকা থাকবে। ধরে নিচ্ছি আপনাদেরটা ফাঁকা আছে, সেখান থেকে শুরু করছি। প্রথমে আমরা যাব প্রজেক্ট টেমপ্লেটে। আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করব, যেটার জন্য আমাদের পরের প্রজেক্টগুলো করা সুবিধা হবে। প্রথমে আমার মাইক্রোওয়েভ অ্যান্ড RF অর অপটিক্যাল সিলেক্ট করলাম, তারপর অ্যান্টেনা সিলেক্ট করলাম। তারপরে আমরা যেহেতু একটা মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টেনা ডিজাইন করছি, তাই এটা একটা প্ল্যানার টাইপ অ্যান্টেনা, প্ল্যানার সিলেক্ট করলাম। নেক্সট আমরা টাইম ডোমেইন অ্যানালাইসিস চাই, তাই টাইম ডোমেইন সিলেক্ট করলাম। নেক্সট এরপরে আমরা যেই ডাইমেনশনসগুলো ইউজ করব, যেমন লেন্থ, উইডথ, ডেপথ, এগুলোর জন্য আমরা মিলিমিটার, ফ্রিকোয়েন্সির জন্য গিগাহার্টজ, টাইমের জন্য ন্যানোসেকেন্ড, টেম্পারেচারের জন্য কেলভিন ইউজ করব। আপনারা অন্য কিছু যদি ইউজ করতে চান করতে পারেন, তো আমরা এক্ষেত্রে ডিফল্টই রাখছি। নেক্সট এবার ফ্রিকোয়েন্সি সেট করতে হবে। আমরা যেই ফ্রিকোয়েন্সিটাতে অ্যান্টেনার পারফরম্যান্স মেজার করতে চাই তার থেকে একটু কম এবং একটু বেশি দুইটা ফ্রিকোয়েন্সি এখানে সেট করতে হবে। যেমন আমরা এখানে 1.05 গিগাহার্টজ অর্থাৎ 1050 মেগাহার্টজের একটি প্যাচ অ্যান্টেনা ডিজাইন করতে চাই। তো সেক্ষেত্রে শুরুর ফ্রিকোয়েন্সিটা দেব 0.9 গিগাহার্টজ এবং শেষের ফ্রিকোয়েন্সিটা দেব 1.2 গিগাহার্টজ। এগুলো আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আমরা এই দুটো দিচ্ছি। মনিটর করতে চাই ই ফিল্ড, এইচ ফিল্ড আর ফার ফিল্ড। এখানে ডিফাইন অ্যাট যেই সেকশনটা সেটাতে দিতে হবে যে আপনি কোন কোন ফ্রিকোয়েন্সিতে অ্যান্টেনার পারফরমেন্স দেখতে চান, এই ফিল্ডগুলো দেখতে চান। তো সেক্ষেত্রে আমরা শুরুর ফিল্ডটা দিচ্ছি 0.9, 1.05 অর্থাৎ 1050 মেগাহার্টজ এবং সাথে 1.2 গিগাহার্টজ। আপনি এছাড়াও যদি আরও কিছু চান তাহলে সেটা দিয়ে দিতে পারেন, কমা দিয়ে সেমিকোলন দিয়ে 1.1 গিগাহার্টজ যদি আমি এখানে দিয়ে দিই তাহলে এই ফ্রিকোয়েন্সিটাতেও ডিফাইন হবে। আমাদের এখন প্রয়োজন নেই, তাই এটা বাদ দিলাম। নেক্সট এবার আমরা টেমপ্লেটটার একটা নাম দিব। খেয়াল রাখবেন এটা অ্যান্টেনা নয়, এটা অ্যান্টেনার একটা টেমপ্লেট, এটা আপনি পরেও ইউজ করতে পারেন একই টাইপের অ্যান্টেনার জন্য। আমরা এটার নাম দিচ্ছি প্যাচ 1050। নেক্সট আমাদের একটা ডিফল্ট কিউব দিয়ে দেওয়া হয়েছে। এই ফিল্ডটার মধ্যে আমরা এখন অ্যান্টেনাটা ডিজাইন করব। এটা একটা 3D ডিজাইন সফটওয়্যার যেহেতু, তাই আপনাকে এই প্লেনটা, এই জায়গাটা নড়াচড়া করতে হবে, এটাকে জুম করতে হবে, জুম আউট করতে হবে এবং রোটেট করতে হবে। রোটেট করার সময় লেফট মাউস ধরে যদি আপনি সরান তাহলে এটা রোটেট হবে, উপরে নিচে চারদিকে রোটেট হবে। আমরা যদি এটাকে সরাতে চাই তাহলে আমরা মিডল মাউস ক্লিক করে ধরে এটাকে সরাতে পারবো। যদি জুম করতে চাই স্ক্রল ডাউন করলে জুম ইন হবে আর স্ক্রল আপ করলে জুম আউট হবে। CST-তে একই অ্যান্টেনা আপনি বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন। একটা প্রসেস হচ্ছে আপনি ডাইমেনশন সেট করে দেবেন এবং সফটওয়্যার সেই অ্যান্টেনাটা নিজে নিজে তৈরি করে নেবে। আর একটা প্রসেস হচ্ছে আগে অ্যান্টেনা আঁকিয়ে নিয়ে তারপরে ডাইমেনশন সেট করা। তো আমার ক্ষেত্রে যেটা ভালো লাগে সেটা হচ্ছে প্রথমে আমরা অ্যান্টেনার ডাইমেনশন দিয়ে দিব আর সফটওয়্যার সেটাকে আঁকিয়ে নেবে। এই প্রসেসের অনেক কিছুই আমি শিখেছি সিমুলেশন মাস্টার চ্যানেল থেকে, সো দ্য ক্রেডিট গোজ টু হিম। তার চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো সেই প্রসেসে যদি আমরা যেতে চাই সেক্ষেত্রে আমাদের আগে ক্যালকুলেশন করে নিতে হবে।
আমরা যদি ক্যালকুলেশন ছাড়াও অ্যান্টেনাটা ডিজাইন করি তাহলেও হবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের অ্যান্টেনার পারফরমেন্স ইমপ্রুভ করতে অনেক কষ্ট হবে। সেটা আমরা করতে চাচ্ছি না। প্রথমে আমরা কিছু ক্যালকুলেশন করে নেব যে অ্যান্টেনার ডাইমেনশনটা কেমন হলে সঠিক ফ্রিকোয়েন্সি রেসপন্সটা আমরা পাবো। তো সেক্ষেত্রে আমরা একটা অনলাইন টুল ব্যবহার করব, pasternak.com। আমরা একদম নিচে চলে যাব, RF or microwave calculators and conversions, এখানে ঢুকবো। এরপরে আমরা বাম পাশে দেখতে পাবো Microstrip Patch Antenna Calculator, এটার মধ্যে ঢুকবো। এবার কিছু বোঝার বিষয় আছে, আমরা যে অ্যান্টেনাটা ডিজাইন করব সেটার একটা রাফ ছবি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন। উপরের যে নীল বক্সটা এটা হচ্ছে আমাদের মেইন অ্যান্টেনা পার্ট, এটা আমাদের এমিট করবে, এটার সাথে ফিডিং লাইনটা কানেক্ট থাকবে। আর এটার নিচে যে সাদা অংশটা এটা হচ্ছে ডাইইলেকট্রিক, আর এটার পিছনে এই ডাইইলেকট্রিকের সমানই একটা মেটাল লেয়ার থাকবে, সেটা হচ্ছে গ্রাউন্ড। তো এখন আমরা যেটা জানতে চাই যে এই প্যাচটার লেন্থ আর উইডথ কত নিলে আমাদের সঠিক ফ্রিকোয়েন্সিতে এটা কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইউজ করব। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা হচ্ছে যে ম্যাটেরিয়ালটা দিয়ে আমাদের ডাইইলেকট্রিকটা তৈরি, সাধারণত প্লাস্টিক টাইপের ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি হয়। আমরা একটা স্ট্যান্ডার্ড ডাইইলেকট্রিক ইউজ করব, সেটা হচ্ছে FR4। FR4 এর যেটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা পরে দেখব এটা আমরা কোথা থেকে পাচ্ছি, সেটা হচ্ছে 4.3। আর এই যে ডাইইলেকট্রিকটার হাইট, যেটা প্যাচ আর গ্রাউন্ডের মধ্যে যে ডাইইলেকট্রিকটা সেটার যে ডেপথ বা হাইট সেটা হবে 1.5, এটা আমরা ইউজ করছি। এখানে আমরা মিলিমিটার সেট করব। আর ফ্রিকোয়েন্সি আমাদের জানা আছে গিগাহার্টজে, যেহেতু 1.05 গিগাহার্টজ। আমরা ক্যালকুলেটে চাপ দিলে এখানে উইডথ আর লেন্থ দেখিয়ে দিবে। এই উইডথ আর লেন্থটা ক্যালকুলেট করা হয়েছে এই ইকুয়েশনগুলো দিয়ে, আপনারা হাতেও করতে পারেন। আমরা যদি এই ভ্যালুগুলোকে মাথায় রেখে অ্যান্টেনাটা ডিজাইন করি তাহলে আমাদের রেজাল্টটা প্রথম ধাপেই অনেকটা ক্লোজ চলে আসবে। এরপরে আমাদের ট্রাবল শুট করতে অনেক সুবিধা হবে, যার কারণে আমরা এই ক্যালকুলেশনটা করে নিচ্ছি। খেয়াল করবেন এটা প্যাচটার উইডথ আর লেন্থ, আর যে ডাইইলেকট্রিকটা বা বেসটা আমাদের আছে সেটার উইডথ আর লেন্থ কিন্তু এটার চেয়ে বেশি। আমরা এখানে যে কোনো মান নিতে পারি, তবে সেটা এই দুটো মানের চেয়ে বেশি হতে হবে। উইডথ আর লেন্থ দুইটা ক্ষেত্রেই আমরা 100 মিলিমিটার করে ইউজ করতে পারি। চলুন 100 মিলিমিটারের একটা বেস তৈরি করা যাক। প্রথমে সিএসটিতে ঢুকেই প্রথমে যে ট্যাবটাতে যাবো সেটা হচ্ছে মডেলিং, সাধারণত হোমে থাকবে, মডেলিংয়ে চলে যাব আমরা। এরপরে ব্রিক বাটনটাতে ক্লিক করব। এরপর যেটা করব, কিবোর্ডের একদম কোনায় ইএসসি যে বাটনটা আছে সেটাতে চাপ দিব। এবার আমরা যে লেয়ারটা তৈরি করতে চাই সেটার নাম এবং প্যারামিটারগুলো সেট করব। শুরুতে আমরা গ্রাউন্ড তৈরি করতে চাই, তাই এটার নাম দিলাম গ্রাউন্ড, এক্স পিন আর এক্স ম্যাক্স। দেখুন এখানে আমাদের অ্যাক্সিসগুলো দেখানো হচ্ছে। আমরা যে অ্যান্টেনাটা ডিজাইন করতে চাই সেটা এক্স ওয়াই প্লেনে থাকবে, এক্স ওয়াই প্লেনে থাকবে। আমরা যেহেতু গ্রাউন্ড তৈরি করতে চাচ্ছি এবং গ্রাউন্ডের লেন্থ আর উইডথ দুটাই 100 ধরতে চেয়েছি, তাই এখানে আমরা -50 থেকে +50 পর্যন্ত দিতে পারি। -50 +50। ডেপথ কত চাই? 0 থেকে 0.035 ধরা যাক এই ডেপথটা চাই। এখন যদি আমরা প্রিভিউ করি দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাটেরিয়াল তৈরি হয়ে গেছে, কিন্তু এভাবে যদি আমরা প্রত্যেকটাতে মান বসিয়ে দিয়ে দিই তাহলে যেটা সমস্যা হয়, পরে আমরা যখন ট্রাবল শুট করতে যাব তখন প্রত্যেকটা ম্যাটেরিয়ালের মানগুলো ধরে ধরে আমাদের আবার চেঞ্জ করে আবার সিমুলেশন করতে হবে, যেটা অনেক ঝামেলা। সে কারণে আমরা এখানে কিছু ভ্যারিয়েবল ধরে নিব। লেন্থটা ধরেছিলাম কত? 100, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর 100। সে কারণে এখান 0 বিন্দু থেকে উপরের দিকে ধরেছি 50, নিচের দিকে ধরেছি 50। এগুলো আমরা যদি একটা ভ্যারিয়েবল দিয়ে ডিফাইন করি সেক্ষেত্রে কেমন হবে? নেগেটিভ সাবস্ট্রেট উইডথ বাই 2, অর্থাৎ সাবস্ট্রেটের উইডথটা আমরা ধরবো 100 আর সেটাকে 2 দিয়ে ভাগ দিলে হবে 50। আর নেগেটিভ দেওয়ার কারণ হচ্ছে আমরা এক্স অক্ষের বাম দিক থেকে শুরু করতে চাই, আর ম্যাক্সিমাম যেটা যাবে সেটা হবে সাবস্ট্রেট উইডথ বাই 2 পর্যন্ত এটা যাবে। লেন্থের ক্ষেত্রেও একই বিষয়, মাইনাস সাবস্ট্রেট লেন্থ বাই 2 থেকে শুরু হবে আর সাবস্ট্রেট লেন্থ বাই 2 তে শেষ হবে। আর গ্রাউন্ডটার ক্ষেত্রে জেড অক্ষের নেগেটিভ দিকে আমরা এই গ্রাউন্ডটা চাই। আমরা সামনের দিকেও করতে পারি, নেগেটিভ দিকে করার কারণ ক্যালকুলেশনটা এখানে করতে একটু সহজ হয়। তাহলে সেটা শুরু হবে কোথায়? 0তে আর শেষ হবে নেগেটিভ ডেপথে। তো
উল্টোভাবে বললে আমরা যেহেতু নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছি, জেড মিনটা হবে নেগেটিভ ডেপথ মাইনাস 0.035 আর শেষ হবে 0-তে। এরপরে ম্যাটেরিয়াল সিলেক্ট করব। আমরা গ্রাউন্ড তৈরি করছি যেহেতু, তাহলে আমাদের কপার প্রয়োজন। কপার সিলেক্ট করার সময় এখানে দুইটা কপার আছে, একটা অ্যানিল্ড আর একটা পিওর। অ্যানিল্ড কপারটা আমরা ইউজ করব কারণ এটা প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়ালকে রিপ্রেজেন্ট করে। লোড করলাম। এরপর আমরা যদি প্রিভিউ করি তাহলে আমাদের এখন ভ্যারিয়েবলগুলোর মান যাবে। আমরা সাবস্ট্রেটের উইডথ ঠিক করেছিলাম 100 দিব আর এখানে লিখে দিব জিনিসটা কি, তাহলে পরে আমাদের কাজ করতে সুবিধা হবে। সাবস্ট্রেট লেন্থ এটাও 100 ধরেছিলাম। লেন্থ দেওয়ার পর দেখুন প্রিভিউটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি, কারণ আমরা যেটা চেয়েছিলাম সেটাই আমরা জাস্ট ভ্যারিয়েবলের মাধ্যমে ডিফাইন করেছি যাতে আমাদের সুবিধা হয় পরে এটা চেঞ্জ করতে। ওকে, আমরা একটা কপার লেয়ার পেয়ে গেছি। এরপরে আমরা যেটা করব, আমরা সাবস্ট্রেটটা তৈরি করব, অর্থাৎ ডাইইলেকট্রিকটা। এখানে যেই কার্সারটা আসে খেয়াল করবেন এটা মেইনলি আঁকানোর জন্য, তো আমরা না গিয়ে যেহেতু প্রথমেই মান বসাতে চাচ্ছি সেজন্য আমরা আবার ইএসসি টিপ দিচ্ছি। এরপরে আমরা যেটা চাই সেটা হচ্ছে সাবস্ট্রেট, রাইট? এটারও এক্সমিন কোথায় ছিল, এটার সাইজটাও টোটালি গ্রাউন্ডের সমানই, তাহলে মাইনাস সাবস্ট্রেট উইডথ বাই 2 থেকে শুরু করে সাবস্ট্রেট উইডথ বাই 2 পর্যন্ত। এটার লেন্থটা কত হবে, মাইনাস সাবস্ট্রেট লেন্থ বাই 2 থেকে শুরু করে সাবস্ট্রেট লেন্থ বাই 2 পর্যন্ত। আমরা গ্রাউন্ডটা শুরু করেছি জেড অ্যাক্সিসের 0 বিন্দুতে এবং শেষ করেছি নেগেটিভ দিকে গিয়ে, তাহলে আমাদের সাবস্ট্রেটটা শুরু করতে হবে জেড অ্যাক্সিসের 0 বিন্দুতে এবং শেষ করতে হবে জেড অ্যাক্সিসের পজিটিভ দিকে। তো সেক্ষেত্রে জেড মিনটা হবে 0 আর জেড ম্যাক্সটা হবে সাবস্ট্রেট ডেপথ। ঠিক আছে, এবার ম্যাটেরিয়ালটা সিলেক্ট করতে হবে। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা ইউজ করব FR-4 লসিটা ইউজ করব। এবার দেখুন এখানে এই যে 4.3 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হিসেবে এই ম্যাটেরিয়ালটা আমরা লোড করলাম। প্রিভিউ চাপ দিব, তাহলে আমাদের একটা প্যারামিটার এখনো ডিফাইন করা হয়নি। সাবস্ট্রেট ডেপথটাও আমরা এক জায়গায় ইউজ করেছি, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক হাইট হিসেবে। এখানে হাইটটা আমরা ওখানে ডেপথ হিসেবে বলছি, এটা হচ্ছে ডেপথ বা এক্ষেত্রে হাইট। চলুন সিএসটিতে যাওয়া যাক। ভ্যালু এখানে আমরা ইউজ করেছি 1.5 মিলিমিটারের সাবস্ট্রেট নিয়েছি আমরা। সাবস্ট্রেট ডেপথ দেখুন আমরা একটা ম্যাটেরিয়াল পেয়ে গেছি, এটা জেড অ্যাক্সিসের পজিটিভ দিকে থাকছে এবং একদম আমাদের গ্রাউন্ডের সাথে লেগে আছে। ওকে করলাম, একটা লেয়ার তৈরি হয়ে গেল। আমাদের বেস তৈরি কমপ্লিট, কনগ্রাচুলেশনস। চলুন এবার অ্যান্টেনা তৈরি করা যাক। অ্যান্টেনা তৈরির ক্ষেত্রে আমরা এবার এই ক্যালকুলেশনগুলো ইউজ করব। একই পদ্ধতিতে ব্রিক ইএসসি, এটার নাম দেব আমরা অ্যান্টেনা এক্স মিন। এখানে আবার নতুন ভ্যারিয়েবল আমাদের ডিফাইন করতে হবে। অ্যান্টেনা উইডথ বাই 2 থেকে শুরু হবে নেগেটিভ দিকে আর অ্যান্টেনা উইডথ বাই 2 তে গিয়ে শেষ হবে। ওয়াই মিন হবে অ্যান্টেনা লেন্থ বাই 2 নেগেটিভ দিকে থেকে অ্যান্টেনা লেন্থ বাই 2 পর্যন্ত। আর জেড মিন শুরু হবে এই সাবস্ট্রেটের উপর থেকে। সাবস্ট্রেটটা আমরা কোথায় শুরু করেছিলাম, 0-তে। সাবস্ট্রেট আমরা কোথায় শেষ করেছি, 1.5-এ। আর 1.5 হচ্ছে সাবস্ট্রেট ডেপথ। এখানে সব প্যারামিটারগুলো দেখানো হয় এবং এখান থেকে আমরা পরে চেঞ্জ করব, সেজন্যই এত কষ্ট করা। সাবস্ট্রেট ডেপথটা আমরা জাস্ট এখানে বসিয়ে দেব। সাবস্ট্রেট ডেপথ থেকে শুরু হবে এবং শেষ হবে কোথায়, সাবস্ট্রেট ডেপথ প্লাস আমাদের কপারের যে ওয়েট আমরা ইউজ করেছি সেটা। এটার জন্য ভ্যারিয়েবল ইউজ করা উচিত কিন্তু এক্ষেত্রে করছি না, আপনারা ইচ্ছা করলে করতে পারেন। 0.035 মিলিমিটারের আমরা আবার একটা কপার লেয়ার চাই সাবস্ট্রেট ডেপথের উপরে। এক্ষেত্রে আবার আমরা কপার ইউজ করব, প্রিভিউ করব, তাহলে আমরা যে প্যারামিটারগুলো ডিফাইন করিনি সেগুলো ডিফাইন করতে হবে। এবার আমাদের দরকার অ্যান্টেনা উইডথ। অ্যান্টেনা উইডথ আমরা পাবো কোথা থেকে, উইডথ 87.70 মিলিমিটার। অ্যান্টেনা উইডথ। অ্যান্টেনা লেন্থ, অ্যান্টেনা লেন্থ কত আছে দেখি, 68.65। চলুন ইউজ করা যাক 68.65 অ্যান্টেনা লেন্থ। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের লেয়ারটা কোথায় তৈরি হবে। ওকে করার সাথে সাথে আরেকটা কপার লেয়ার তৈরি হয়ে গেল। অ্যান্টেনা ডিজাইনের মেইন কাজ শেষ। এবার ট্রান্সমিশন লাইন অ্যাড করব। আরেকটা ব্রিক নিব
ESC টিপব, নাম দিব ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইন। এক্স মিনটা শুরু হবে মাইনাস, নতুন একটা ভ্যারিয়েবল নিব ট্রান্সমিশন উইডথ বাই 2, আর শেষ হবে ট্রান্সমিশন উইডথ বাই 2 তে পজিটিভ দিকে। আর ওয়াই মিনটা শুরু হবে সাবস্ট্রেটের শেষ থেকে অ্যান্টেনার নিচের দিকে শেষ পর্যন্ত। তাহলে শুরুটা হবে সাবস্ট্রেট লেন্থ বাই 2 নেগেটিভ দিক থেকে, নেগেটিভ অ্যান্টেনা লেন্থ বাই 2 তে। জেড মিন শুরু হবে সাবস্ট্রেট ডেপথে, শেষ হবে সাবস্ট্রেট ডেপথ প্লাস 0.035, কম্পোনেন্ট হবে কপার। প্রিভিউ করি। ট্রান্সমিশন লাইনের উইডথটা আমরা এখনো ডিফাইন করিনি, সেটা দিব আমরা 3, লিখে দিব এটা কি ট্রান্সমিশন লাইন উইডথ। ওকে, আমরা দেখতে পাচ্ছি কোথায় এটা তৈরি হবে। আমি প্রজেক্টটা কিছুক্ষণ আগে একবার সেভ করেছি, যার কারণে আগের সেভ করার রেজাল্টগুলো চেঞ্জ হবে কিনা সেটা জিজ্ঞেস করছে। তো সেক্ষেত্রে আমরা আগের রেজাল্টগুলোকে ডিলিট করতে পারি। নতুন একটা ট্রান্সমিশন লাইন আমরা পেয়ে গেলাম। এখনই ইচ্ছা করলে আমরা এটাতে সিগন্যাল দিতে পারি এবং এটার প্যারামিটারগুলো চেক করতে পারি যে পারফরমেন্সটা কেমন হচ্ছে। কিন্তু অ্যান্টেনা ডিজাইনের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ইনসেট। এখান থেকে কিছু অংশ কেটে বাদ দেওয়া হয়, ফলে অ্যান্টেনার পারফরমেন্সের অনেক উন্নতি হয়। আমরা শুরুতেই একটা ইনসেট দিয়ে নিব, তারপরে প্রয়োজন অনুসারে ইনসেটের উইডথ লেন্থ সব কিছু চেঞ্জ করব। আবার নতুন একটা ব্রেক নিলাম, ESC টিপলাম, নাম দিলাম ইনসেট। ইনসেটটা শুরু হবে ট্রান্সমিশন লাইন যেখানে শেষ হয়েছে সেখান থেকে ডান দিকে যাবে, এখান থেকে শুরু হবে এদিকে যাবে। সেক্ষেত্রে ইনসেট হবে ট্রান্সমিশন লাইন উইডথ বাই 2 থেকে শুরু, আর শেষ হবে ট্রান্সমিশন লাইন উইডথ বাই 2 প্লাস আরেকটা ভেরিয়েবল নিতে হবে ইনসেট উইডথ। ওয়াই মিনটা শুরু হবে এরকম কোনো একটা জায়গা থেকে, আর শেষ হবে অ্যান্টেনা যেখানে শেষ হয়েছে সেখানে। আমরা শেষ বিন্দুটা আগে জানি, অ্যান্টেনা লেন্থ বাই 2 নেগেটিভ দিকে এটা শেষ হবে। তাহলে শুরুটা হবে অ্যান্টেনা লেন্থ বাই 2 নেগেটিভ প্লাস, যেহেতু আমরা উপর দিকে থেকে শুরু করছি তাই প্লাস ইনসেট লেন্থ থেকে শুরু হবে। জেড মিনটা অন্য সবগুলো কপার লেয়ারের মতোই সাবস্ট্রেট ডেপথ থেকে শুরু, আর সাবস্ট্রেট ডেপথ প্লাস 0.035 এ শেষ, কম্পোনেন্ট হবে কপার। এবারে ইনসেট উইডথটা আমরা কত চাই, আমরা এখানে ভ্যালু দিব 1.5, নাম দিব ইনসেট উইডথ। ইনসেট লেন্থটা আমরা কত চাই, ভ্যালু দিব 5.16 ইনসেট লেন্থ। ওকে, এই অংশটা আমরা কেটে ফেলতে চাই। ওকে করলাম, আর একটা নতুন কপার লেয়ার তৈরি হয়ে গেল অ্যান্টেনা লেয়ারের উপরেই। আমরা যদি এখন ইচ্ছা করি তাহলে অ্যান্টেনা লেয়ার থেকে এটা কেটে বাদ দিতে চাই, কিন্তু ইনসেট আমরা একদিকে চাই না, ট্রান্সমিশন লাইনের দুই দিকেই ইনসেট চাই। আমরা আবার একই পদ্ধতিতে আরেকটা ইনসেট আঁকাতে পারি, অথবা এই ইনসেটটাকেই কপি করতে পারি। আমরা কপি করব। কপি করার জন্য কম্পোনেন্টসে যাব, এখানে এরপরে ইনসেটটা সিলেক্ট করব। এরপরে এটাকে আমরা মিরর করব, অর্থাৎ আরেকটা কপি করব। সেটার জন্য যাব ট্রান্সফর্ম মিরর, এক্স অক্ষ বরাবর উল্টো দিকে আরেকটা মিরর করতে চাই, তাই এখানে মান দিব 1। আরেকটা কপি করতে চাই, আর দুইটা মিলে আগে যেটা আছে সেটা আর নতুন যেটা তৈরি হবে সেটা মিলে একটাই কম্পোনেন্ট তৈরি করতে চাই। আলাদা আলাদা কম্পোনেন্ট আমরা চাই না, যার কারণে ইউনাইট দিব। দেখিয়ে দিচ্ছে কোথায় হবে ইনসেটটা নতুন। ওকে করলাম, আর একটা ইনসেট আমাদের তৈরি হয়ে গেল। এখন কাজ হচ্ছে আমাদের অ্যান্টেনা লেয়ার থেকে ইনসেটগুলো কেটে বাদ দেওয়া। এটা খুবই সহজ। অ্যান্টেনা লেয়ারটা সিলেক্ট করলাম কম্পোনেন্টের মধ্যে, কিবোর্ডের মাইনাস বাটন চাপলাম, তাহলে এখানে বলা হচ্ছে সিলেক্ট অবজেক্টস টু সাবট্রাক্ট ফ্রম কম্পোনেন্ট 1 অ্যান্টেনা। অ্যান্টেনা থেকে যেগুলো আমরা বাদ দিতে চাই সেগুলো আমরা সিলেক্ট করব। ইনসেটটা বাদ দিতে চাই, ইনসেটটা সিলেক্ট করলাম, এন্টার টিপলাম, ইনসেটটা বাদ হয়ে গেল। এটাই আমরা চাই। আমাদের অ্যান্টেনা ডিজাইন কমপ্লিট। এখন আমরা ইম্পিডেন্স ম্যাচিং করব এবং একটা ওয়েব গাইড পোর্ট দিব যাতে সিগন্যাল ইনপুট দিতে পারি। এবার আমরা আমাদের অ্যান্টেনাতে একটা ইনপুট পোর্ট অ্যাড করব এবং পোর্টটা সবসময় যে ট্রান্সমিশন লাইনটা আমরা দিয়েছি সেটার মাথায় অ্যাড করতে হবে, অন্য কোনো দিকে অ্যাড করা যাবে না। তো এই জায়গাটাতে আমরা একটা পোর্ট অ্যাড করব। সেক্ষেত্রে এই ফেসটা সিলেক্ট করার জন্য কিবোর্ডে F টিপব, F ফর ফেস। এই পাতলা লাইনটা যখন লাল হচ্ছে তখন আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলাম, একটা ডটেড লাইন দেখা যাচ্ছে। এবার আমরা এখানে একটা পোর্ট অ্যাড করব। এই পোর্টটা আমরা ম্যানুয়ালিও অ্যাড করতে পারি, অথবা CST এর একটা ফিচার ইউজ করে এই পোর্টটা অটোমেটিক্যালি অ্যাড করতে পারি। আমরা অবশ্যই অটোমেটিকের দিকে যাব। ম্যাক্রোস সিলেক্ট করব,
হোম ট্যাবে এরপরে সলভার পোর্টস ক্যালকুলেট পোর্ট এক্সটেনশন কোএফিশিয়েন্ট এটাতে ক্লিক করব। দেওয়ার পরে আমরা মাইক্রোস্ট্রিপ সিলেক্ট করব এবং এই প্যারামিটারগুলো যদি ঠিক না থাকে তাহলে এখানে দেখে ঠিক করব। এরপরে ক্যালকুলেটে চাপ দিব। তারপরে কনস্ট্রাক্ট পোর্ট ফ্রম পিকড ফেস এই জায়গাতে আমাদের একটা পোর্ট তৈরি হবে। ক্লিক করলাম, দেখা যাচ্ছে কিছুই হলো না, ক্লোজ করে দিব। আসলে কাজ হয়েছে, কিন্তু আমরা এখানে একটা গ্রুপ সিলেক্ট করে রেখেছি কম্পোনেন্ট 1। আমরা যদি কম্পোনেন্টে যাই দেখব এখানে একটা পোর্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা ইম্পিডেন্স ম্যাচিং করব, সেটাও আমরা একটা অটোমেটিক পদ্ধতিতে করব। ম্যাক্রোস ক্যালকুলেট অ্যানালাইটিক লাইন ইম্পিডেন্স সেটআপের মধ্যে থেকে আমরা থিন মাইক্রোস্ট্রিপ সিলেক্ট করব। এখানে প্যারামিটারগুলো আমাদের প্রয়োজন মতো চেঞ্জ করতে হবে। আমরা ফ্রিকোয়েন্সি চাই 1.05 GHz, হাইট যেটা দিয়েছি সেটা এখানে ইউজ করতে হবে 1.5 মিলিমিটার, আর উইডথ আমরা ইউজ করেছি 3 মিলিমিটার। উইডথটা হচ্ছে আমাদের যেই ট্রান্সমিশন লাইন সেটার উইডথ, ট্রান্সমিশন লাইন উইডথ আমরা ইউজ করেছি 3। এরপরে এপসিলন আর আমরা ইউজ করেছি 4.3। এবার যদি আমরা ক্যালকুলেট দিই আমাদের Z0 অর্থাৎ ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স পেয়ে যাব। আমাদের ভাগ্য ভালো যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা এত কাছাকাছি এসেছে, কিন্তু আমরা 50-এর আরও যত কাছাকাছি পারি নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে উইডথটা চেঞ্জ করব। আমাদের দেখি 2 দিয়ে কোন দিকে যায়, আবার ক্যালকুলেট করি, বেড়ে গেছে, তাহলে আমাদের 3 এর কাছাকাছি যেতে হবে কমাতে হলে। 2.8 দিয়ে দেখি 51, আরও বেড়ে গেছে, আমাদের আরও কাছে যেতে হবে 9, 50.42। এরপরে 5 দিয়ে দেখি কমে গেছে, তাহলে আবার কমাতে হবে এটাকে। 2.94 দিয়ে আমাদের ইম্পিডেন্সটা একদম 50-এর কাছাকাছি চলে এসেছে। এই মানটা কপি করব 2.94। করার পরে ট্রান্সমিশন লাইন উইডথটা আমরা চেঞ্জ করব যাতে আমাদের ইম্পিডেন্সটা সুন্দরভাবে ম্যাচ হয়। এখানে 2.94 দিলাম, এন্টার চাপলাম, কিন্তু এন্টার চাপলেই ফাইলটাতে আপডেট হবে না। আপডেট করার জন্য F7 চাপতে হবে। কিবোর্ডের একদম উপরে F7 চাপলে প্যারামিটারগুলো আপডেট হয়ে গেল। কাজ শেষ, অ্যান্টেনা ডিজাইন শেষ, ট্রান্সমিশন লাইন দেওয়া শেষ, ইম্পিডেন্স ম্যাচিং শেষ, সাথে পোর্ট দেওয়াও শেষ। এবার আমরা সিমুলেশন চালু করতে পারি, স্টার্ট সিমুলেশনও দিতে পারি, কিন্তু আমরা যাব সেটআপ সলভারের মাধ্যমে দিয়ে স্টার্ট করব। এখানে সিমুলেশনটা চালু হয়ে যাবে, কিছুক্ষণ সময় লাগতে পারে আপনার কম্পিউটারের প্রসেসিং পাওয়ার অনুযায়ী। আমরা এখানে কিছুটা টেনে দিচ্ছি। আমাদের সিমুলেশন ডান। আমরা এবার অ্যান্টেনার পারফরমেন্স দেখব 1D রেজাল্টস নামের ফোল্ডারটাতে গিয়ে। প্রথমে আমরা দেখব এস প্যারামিটার। এস প্যারামিটারটাতে আমরা দেখতে পাবো যে কোন ফ্রিকোয়েন্সিটাতে অ্যান্টেনা সবচেয়ে ভালো কাজ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 একটা ফ্রিকোয়েন্সিতে অ্যান্টেনাটা সবচেয়ে কম রিফ্লেকশন দিয়েছে, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিটাতে সবচেয়ে ভালো কাজ করছে। কিন্তু আমরা চেয়েছিলাম যে এই ফ্রিকোয়েন্সিটা হোক 1.05 GHz, তাহলে যেটা চেয়েছিলাম সেটার থেকে একটু কম ফ্রিকোয়েন্সিতে এটা ভালো কাজ করছে। আমাদের এখন ফ্রিকোয়েন্সিটাকে শিফট করতে হবে ডান দিকে। এক্ষেত্রে আমাদের যেটা সুবিধা হবে যে আমরা এখানে প্রত্যেকটা প্যারামিটার একটা ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করেছি। আমরা শুধু ভেরিয়েবলের মানগুলো চেঞ্জ করব এবং আরেকবার করে সিমুলেশন করব, তাহলে আমরা দেখতে পাবো যে কোন দিকে আমাদের ফ্রিকোয়েন্সিটা শিফট হচ্ছে। এক্ষেত্রে আমাদের যেহেতু ফ্রিকোয়েন্সিটা কম থেকে বেশির দিকে যেতে হবে, একটি সহজ নিয়ম আছে। অ্যান্টেনা যত ছোট করব তত ফ্রিকোয়েন্সি বাড়বে, আর অ্যান্টেনা যত বড় করব তত ফ্রিকোয়েন্সি কমবে। আমাদের ফ্রিকোয়েন্সি বাড়ানো দরকার, তাহলে অ্যান্টেনা আমরা ছোট করব। অ্যান্টেনা ছোট করার জন্য অ্যান্টেনার উইডথ আর অ্যান্টেনার লেন্থ দুটো আমরা চেঞ্জ করব। আমরা অ্যান্টেনার উইডথটা কমিয়ে দিই 85.7 মিলিমিটার আর অ্যান্টেনার। আচ্ছা, যখনই আমরা একটা প্যারামিটার চেঞ্জ করব তখনই আমাদের জিজ্ঞেস করা হবে যে আমরা আগের রেজাল্টগুলো রাখবো কিনা। এক্ষেত্রে আমরা ডিলিট করব আগের রেজাল্টগুলো। ডিলিট করলাম। নতুন যেটা দিয়েছিলাম 85.7 সেটা এখানে সেট হয়েছে, কিন্তু আমাদের রেজাল্টগুলো চলে গিয়েছে। সমস্যা নেই, আমরা অ্যান্টেনার লেন্থটাও চেঞ্জ করব 65.78। বাকি যা কিছু আছে তা সেরকমই থাক। দেওয়ার পরে আমরা এটা সেভ করব। এখন সেভ করার উপায় F7 চাপ দিলাম, এটা সেভ হয়ে গেল। এরপরে আমরা আবার একবার সিমুলেশন করব। সিমুলেশন শুরু হয়েছে, সুবিধার জন্য একটু টেনে দিচ্ছি। আমাদের সিমুলেশন শেষ। আবার আমরা রেজাল্টটা দেখি। দেখুন 1.05 GHz আমাদের রেজাল্টটা একদম পারফেক্টলি চলে এসেছে।
ভাবতে পারেন যে এত পারফেক্টলি কিভাবে চলে আসলো প্রথমবারে। আমি আগে এই অ্যান্টেনাটা তৈরি করে রেখেছিলাম, সেখানে অনেকবার চেষ্টা করার পরে এই রেজাল্টগুলো এসেছে। তো আপনাকেও বারবার এটা চেষ্টা করে করতে হবে, এই প্যারামিটারগুলো চেঞ্জ করে করে আপনাকে এই রেজাল্টগুলো আনতে হবে। তো প্যারামিটার চেঞ্জ করার ক্ষেত্রে এবং রেজাল্ট ইমপ্রুভ করার ক্ষেত্রে যেটা মাথায় রাখবেন যে এস প্যারামিটারটা যদি -10-এর কম হয় তাহলেই সেটা যথেষ্ট, কিন্তু যত কমানো যায় তত ভালো। এবং ইনসেট যেটা দেওয়া হয় সেটার কারণ হচ্ছে এটা কমিয়ে আনা। ইনসেট না দিলেও আমরা এখানে একটা রেজাল্ট পেতাম এবং ইনসেটটা ইমপ্রুভ করে করে আমরা এই রেজাল্টটাতে পৌঁছেছি। তো আপনার প্রয়োজন মতো ইনসেটটা দিবেন। এবার আমরা দেখব অ্যান্টেনার ফার ফিল্ড ক্যারেক্টারিস্টিক্স। ফার ফিল্ড ফোল্ডারটার মধ্যে আমাদের যে ফ্রিকোয়েন্সিটা প্রয়োজন সেটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে অ্যান্টেনাটা কীরকম ডিরেক্টিভিটি, ইন্টেন্সিটি, ডেন্সিটি এই সবগুলো এখানে দেখতে পাবো। ভিতরে অ্যান্টেনাটা যদি আপনি দেখতে চান তাহলে এখানে শো স্ট্রাকচারে ক্লিক করলে দেখতে পাবেন যে অ্যান্টেনাটা কোন দিকে এবং কীরকম এটার ডিরেক্টিভিটি হচ্ছে। এছাড়াও অন্যান্য যে আমরা ফ্রিকোয়েন্সিগুলো সেট করেছিলাম 1.2, সেই ফ্রিকোয়েন্সিটাতে এটার পারফরমেন্স কেমন দেখা যাচ্ছে, 0.9 গিগাহার্টজে কেমন দেখা যাচ্ছে। সবচেয়ে ভালো পারফরমেন্সটা হচ্ছে 1.05-এ, এটাই আমরা চাই। অ্যান্টেনা ডিজাইনের মেন কাজ আমাদের শেষ। এখন আপনি আপনার অ্যান্টেনার বিভিন্ন প্যারামিটারগুলো আরও একটু চেঞ্জ করে আপনার অ্যান্টেনার পারফরমেন্স আরও ইমপ্রুভ করতে পারেন। এক্ষেত্রে একটি টিপ হচ্ছে প্রতিবার এখানে চেঞ্জ না করে করে আপনি একটা রেঞ্জ দিয়ে দিতে পারেন। সেই রেঞ্জের মধ্যে প্রত্যেকটা মানের জন্য ক্যালকুলেশন করে আপনাকে পারফরমেন্স দেখিয়ে দেবে। সেটা হচ্ছে প্যারামিটার সুইপ দিয়ে। হোম ট্যাবে এই যে প্যারামিটার সুইপে আমরা ক্লিক করেছি, এখান থেকে টাইম ডোমেইন সলভার সিলেক্ট করে নিউ সিকোয়েন্স এডিট করতে চাই। নিউ প্যারামিটার, আমরা কোন প্যারামিটারটাকে সুইপ করতে চাই। যেমন আমি যদি অ্যান্টেনা লেন্থটাকে বারবার বদলিয়ে করতে চাই, সেক্ষেত্রে এখন আছে আমার 65.78, আমি এটা ধরুন চাই 70 পর্যন্ত বারবার মান চেঞ্জ হবে। আমরা স্টেপ উইথটা সিলেক্ট করব, 1 করে যদি দিই তাহলে প্রথমে 65.78 একবার হবে, তারপরে 66.78 একবার হবে, এভাবে হয়ে হয়ে 70 পর্যন্ত যাবে। ওকে করলাম। এরপরে যদি আমরা স্টার্ট দিই তাহলে সিমুলেশন চালু হবে। আবার আমরা রেজাল্টটা রাখবো কিনা সেটা জিজ্ঞেস করছে, আমরা ক্যান্সেল করলাম। যদি দিতাম তাহলে এখানে কয়েকবার সিমুলেশন হতো। তাহলে আমাদের অ্যান্টেনা ডিজাইন কমপ্লিট। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।